প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক কালের কণ্ঠের সম্পাদক, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি, বিশিষ্ট সাংবাদিক কবি হাসান হাফিজ। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে আমি পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্ত, সংকটাপন্ন ৫ জন, নিহত বেড়ে ৩৩। নারী ফুটবল দলের সাফল্য বেশি, সুযোগ সুবিধা কম। দৈনিক কালের কণ্ঠ, গাজীপুরে মাসে ১০০ কোটি টাকার মাদক কারবার, মাইলস্টোন ট্র্যাজেডি, ৭৫-এর বেশি দগ্ধ, কেউ বেঁচে নেই। দৈনিক যুগান্তর, ডেঙ্গুতে এবছরে মৃত্যু ৭০, আক্রান্ত ১৮,৫০০, মশা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ। বার্ন ইনস্টিটিউটে শুক্রবার ২ জনের মৃত্যু, সংকটাপন্ন আরও ১০ শিশু শিক্ষার্থী। দৈনিক সমকাল, ঢালাও সাংগঠনিক ব্যবস্থায় ত্যাগীরা ক্ষতিগ্রস্ত, বিএনপি, দিয়াবাড়িতে আর যেতে চায় না ইউসার পরিবার। দৈনিক ইত্তেফাক, মাইলস্টোন স্কুলসহ অনিরাপদ প্রতিষ্ঠান সরিয়ে নেওয়ার দাবি, বেঁচে থাকার লড়াই, দগ্ধ ৪০ শিশুর। মানব জমিন, বিমা দাবির ৪,৭০০ কোটি টাকার সুরাহা নেই, ওসি বললেন দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই তো হবেই। বাংলাদেশ প্রতিদিন, বিএনপির উদ্বেগ পিয়ার, দেশবাসীর প্রত্যাশার কথা রাখবেন ডক্টর ইউনূস। দেশ রূপান্তর, সংকটে উত্তরণ নির্বাচনে, একদিনে ঝরে গেল আরও ২ ফুল। খবরের কাগজ, জাতীয় সনদে থাকবে রাষ্ট্র সংস্কারের অর্ধশত ইস্যু। দৈনিক দিনকাল, বাংলাদেশ সীমান্তে বিএসএফের বর্বরতা। সময়ের আলো, হাইব্রিডের চাপে ত্যাগীরা, বিগত ১৭ বছরের সংগ্রাম যাদের পাওয়া যায়নি তাদের বিএনপিতে দায়িত্ব দেওয়া হচ্ছে। আমার দেশ, নির্বাচনে প্রার্থী শিবিরের সাবেক ১৬ সভাপতি। দৈনিক করতোয়া, সীমান্তে বিএসএফের ঔদ্ধত্যপূর্ণ আচরণ। কালবেলা, নিষিদ্ধ মিনিকেটে বাজার ৬ লাভ, বিএনপি আপাতত মাঠের কর্মসূচিতে যাচ্ছে না। ইনকেলাব, বেহাল সড়কে জনদুর্ভোগ, মাইলস্টোন ট্র্যাজেডি, ৩.৫ ঘন্টার ব্যবধানে ঝরে গেল আরও ২টি শিশু। দৈনিক জনকণ্ঠ, ঐক্যমত্য না হলে গণভোট, জুলাই সনদ চূড়ান্ত। আলোকিত বাংলাদেশ, বিএনপিতে বাড়ছে গ্রুপিং, কোন্দল, ঝরে গেল আরও ২টি ফুল। নানামুখী শিরোনাম। আমরা একটু রাজনীতি নিয়েই প্রথমে একটু কথা বলতে চাই। প্রতিদিনই প্রায় তো সবারই, এত কিছুর পরও সবারই চোখ রাজনীতিতে কি হচ্ছে। পিয়ারে আটকে আছে ঐক্যমত্যের সংলাপ, বিএনপি বলছে নির্বাচন পিছনের ষড়যন্ত্র চলছে। জামায়াত, এনসিপি প্রায় একই সুরেই বলছে সংস্কার, বিচার, তারপর নির্বাচন। তো সব কিছু মিলে এই যে ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা সম্ভাবনা, আপনি কি মনে করেন, কি দেখছেন? মাঝখানে তো একটা অস্থিরতা তৈরি হয়েছিল, টেনশন হয়েছিল, এবং আমরা কিন্তু টালমাটাল অবস্থার মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি। জাতীয় ঐক্যমত্য যে কমিশন, তারা কিন্তু অনেকখানি অগ্রগতি অর্জন করেছে, কিন্তু কোনো ক্ষেত্রে সমস্যা রয়ে গেছে। সেগুলি আমার মনে হয় কি, রাজনৈতিক দলগুলির সবারই একটু ছাড় দিয়ে একটা সমঝোতা আসা দরকার। এই যে আপনি একটা শিরোনাম পড়লেন যে পিয়ারে যদি মতৈক্য না হয় তাহলে গণভোট আয়োজন করা তো একটা কঠিন কাজ, পয়সা নষ্ট, সময় নষ্ট। তারপরে এটা আমরা নির্বাচিত সরকারের হাতেই যদি ছেড়ে দিই, সমস্যাটা কি? সেই ব্যাপারে একটা একমত হোক যে যারা নির্বাচিত হয়ে আসবে তারা না, একটা সুন্দর ভোট যেটা হয় স্মরণকালের সুন্দর একটা ভোট যদি হয়, সেই ভোটে যদি যে সরকার আসবে তারা তো নিশ্চয়ই জবাবদিহিতার, দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে, কারণ না হলে আবার ভোট হবে। রাতের ভোট আর দামি ভোট, বিনা প্রতিদ্বন্দ্বীরা ভোট যেহেতু আর হবে না আশা করি, কারণ এই জুলাইয়ের রক্তদান তো সেই অঙ্গীকারকেই প্রতিষ্ঠা করেছে। ফলে জবাবদিহিতা থাকবে। যদি ভুলভ্রান্তি করে, অন্যায় করে, অবিচার করে, মানে এত কিছুর পরেও সরকারের ভুলভ্রান্তি করবার সম্ভাবনা বোধ করি তো এখন বোধহয় আর মনে হয় না। জবাবদিহিতাটা থাকতে হবে, না হলে কিন্তু এই অন্যায়টা হতেই থাকবে এবং ফেসিবাদও নতুন করে মাথাচাড়া দেবে, হয়তো আরো ভয়ঙ্কর রূপে মাথাচাড়া দিতে পারে। আবার বেশি মেজরিটি পেলে সেটাও একটা মাথা নষ্ট হয়ে যায়। আপনি যে একটা শিরোনাম পড়লেন, মেয়েদের
সুযোগ কম কিন্তু সাফল্য বেশি। এই বিষয়ে কথা বলবো, এই বিষয়ে কথা বলবো, কিন্তু তার আগে মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে একটু আলোচনা করতে চাই। গত এক সপ্তাহ ধরে তো আমরা এই কষ্টের স্মৃতি নিয়েই তরপাচ্ছি এবং নানা ধরনের প্রশ্ন উঠছে। এই যে 75-এর বেশি দগ্ধকে বেঁচে নেই কালের কণ্ঠের শিরোনাম, 10 মানে মাইলস্টোন ট্র্যাজেডি এখনও সংকটাপন্ন 5, নিহত বেড়ে 33। প্রশ্নটা যেটা এখন উঠেছে যে ওই বলে যে চোর পালালে বুদ্ধি বাড়ে, এখন নানা ধরনের প্রশ্ন উঠছে। মাইলস্টোন এই শিক্ষা প্রতিষ্ঠানটি থেকে আরও অনেক শিক্ষা প্রতিষ্ঠান অনিরাপদ শিক্ষার্থীদের জন্যে, তাইলে ওই যে ঘটনা ঘটলেই আমরা বেশি তোলপাড় করি, ঘটনার আগে কেন তোলপাড় করি না, তাতে আমাদের ক্ষতিটা হয়ে যায়। এখানে যুদ্ধ বিমানের কিন্তু এই জায়গায় প্রশিক্ষণ নেওয়ারও কথা না, মানে সেটা অন্য একটা জনবিরল এলাকায় হলে ক্ষতিটা অনেক কম হতো। আপনি কিছুদিন আগে দেখেন একটা ঘটনাগুলি ঘটছে ভারতেও, কিন্তু একটা বিশাল দুর্ঘটনা ঘটেছে, সেটা কিন্তু একটা মেডিকেল কলেজ হোস্টেলে আঘাত এনেছে। সেটা একটা অন্য বিষয়, সেটা একটা ভালো অভিমানই ছিল। কিন্তু আমাদের দেখছি যে প্রশিক্ষণ বিমানগুলি কেন এই একটা জনবহুল এরিয়ায়, এই প্রশ্নটা উঠেছে। তো এখন এগুলির থেকে আমাদেরকে সংশোধন করতে, সেটা সময় সাপেক্ষ ব্যাপার। স্কুল কলেজ আবাসন এত সরিয়ে নেওয়া চট করে কঠিন, এয়ারপোর্টও সরিয়ে নেওয়া কঠিন। অনেকেই বলছেন এয়ারপোর্ট সরিয়ে নেন, মানে এয়ারপোর্ট তো সরানো সম্ভব না, কারণ এয়ারপোর্ট তো 3rd টার্মিনাল প্রস্তুত হয়ে গেছে। হ্যাঁ, সেটা তো আমরা তো এত এফোর্ড করতে পারি না, আমরা তো সম্পদ সীমিত আমাদের, তাই না? তো আমাদের প্ল্যানিংটা যদি ঠিক মতো থাকে, আপনি একটা রাস্তাঘাটই দেখেন না ঢাকা শহরে, কিয়ামত পর্যন্ত মনে হয় খোরাখুরি চলতেই থাকবে। কেন আমরা আগের থেকে প্ল্যান করি না? না, শুধু প্ল্যানিং না, আপনি যেটা বললেন যে এই একটা সড়কের সাথে অনেকগুলো সংস্থা জড়িত, তিতাস জড়িত, গ্যাস জড়িত, পানি জড়িত, সব। একজন খুলে তারটা বসিয়ে দিয়ে গেল, আবার আরেকজন খুলে আবার তারটা বসিয়ে দিয়ে গেল। ওই যে আপনি যেটা বললেন যে কিয়ামত পর্যন্ত, না, এটা চলতেই থাকবে। আপনি দেখেন এত বছর সমন্বয়টা তো দরকার। একটা দেশ স্বাধীন হয়েছে, আপনি রাস্তা খোরাখুরি, আপনি ঈদের সময় যাত্রাটা নির্বিঘ্ন হয় না, মানে এই সড়ক ব্যবস্থাটা এটা আমরা করতে পারলাম না। কেন পারলাম না? একটা ট্রেন কত নিরাপদ, মানে আমরা একটা মৌসুমী সমস্যা নিয়ে থাকবোই। একদম এটা হলো আসলে সেরকম আমাদের অঙ্গীকারটা নাই, দেশপ্রেমের ঘাটতি আছে। আপনি সব ক্ষেত্রেই এটা দেখবেন। তাহলে কিন্তু একটা মানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা যদি না থাকে এবং সেটার মধ্যে বৈজ্ঞানিক বাস্তবতা, বিজ্ঞানসম্মত যদি ম্যানেজমেন্ট না থাকে, তাহলে কিন্তু এই ধরনের ঘটনা ঘটতে থাকবে। আর রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে গেছে, তো মজ্জাগত হয়ে গেছে আমাদের মধ্যে। আমরা এটার বাইরে আসলে চিন্তা করতে পারি না। অথচ আমরাই যখন বিদেশে যাই, আমরা কিন্তু কঠিন নিয়ম মানি এবং সেখানে আমরা সাফল্যের পরিচয় দিই, মানে দায়িত্বশীলতার পরিচয় নিজের দেশে করি না। নিজের দেশে আমরা একটা বস্তি বানিয়ে রাখি দেশটাকে। খুব মানে স্পর্শকাতর এবং লোমহর্ষক একটি রিপোর্ট আপনাদের পত্রিকার কালের কণ্ঠে। গাজীপুরে মাসে 100 কোটি টাকার মাদক ব্যবসা। মানে কেন বললাম, নারীরা মায়ের জাত, এবং আমি এখানে 3 জন নারীর ছবি দেখছি। আপনি আমাকে এখন প্রশ্ন করতে পারেন যে পুরুষরা করতে পারলে নারীরা কেন করতে পারবে না, কিন্তু এখানে দেখেন মাদক সম্রাজ্ঞী হিসেবে 3 জন, একজন ময়না, একজন নোমেলা আর একজন আফরিনা। তো এই ধরনের সংবাদ গাজীপুরের এর আগেও আমরা দেখেছি। কেন হচ্ছে? সেটা আমাদের মূল্যবোধে কিন্তু একটা আঘাত হানে। আমরা নারীদেরকে সেভাবে দেখতে চাই না, ওই জন্যই প্রশ্নটা করলাম। দেখতে চাই না। তো এগুলি কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে সবকিছুই। সম অধিকারের প্রশ্ন আছে এখানে, তাই এটা কি অধিকার? না, অধিকার না, কিন্তু আমরা চাই যে তারা সেভাবে থাকবে। এবং মানে দেখেন, আপনি ফুটবলে আবার বিপরীত চিত্র, তারা কিন্তু সাফল্যের পরিচয় দিচ্ছে। তো এগুলি মাদক, এগুলিও একটা বিরাট ষড়যন্ত্রেরই অংশ আমি মনে করি, দেশের মধ্যে দেশের বাইরে। শুধু ষড়যন্ত্রের কথা নয়, গাজীপুরই নয়, যেমন আপনি আপনাদের পত্রিকাতে আছে লক্ষ্মীপুরে মাদক বাড়ছে, বিরোধ বাড়াচ্ছে, এবং মহেশপুর সীমান্তের গ্রামে গ্রামে মাদকের হাট। এবং নতুন জেনারেশনকে ধ্বংস করে দেওয়ার জন্য, মেরুদণ্ডহীন করার জন্য এটা একটা সিন্ডিকেটেড একটা ডিজাইন আছে আমার মনে হয়। সেটাকে আমাদের ভাঙতে হবে যে কোনো মূল্যে। আপনি সীমান্তেও দেখেন কত মাদকের ছড়াছড়ি, এবং মাদক নিয়ে কত প্রাণহানি হচ্ছে প্রত্যেক বছর, কত রক্তপাত হচ্ছে, কত বিরোধ, দ্বন্দ্ব, খুনাখুনি, সংঘাত। সেগুলিও কিন্তু আসলে অ্যাড্রেস করতে হবে, আমাদের কঠোরভাবে অ্যাড্রেস করতে হবে। মেয়েদের সাফল্যের কথা আপনি বলছিলেন। নারীরা শুধু ফুটবল বা খেলায় না,
মানে শিক্ষা দীক্ষায়ও কিন্তু রেজাল্টের ক্ষেত্রেও দেখবেন মেয়েদের সাফল্য অনেক, এটা কিন্তু সবচেয়ে বড় ব্যাপারটা যেটা হয় যে বৈষম্যের জায়গাটা কিন্তু একটু এখন স্পষ্ট। নারী ফুটবল দলের সাফল্য বেশি, সুযোগ সুবিধা কম। নারী বলেই যে এই যে বেতন বৈষম্য সাফল্য একটু আলাদা করে রাখবার যে ব্যাপার, এটার প্রতিবাদটাই তো আমরা গণ অভ্যুত্থানে করেছি। কিন্তু আমাদের পুরুষদের মধ্যেই তো আমি বলবো আমরাই দায়ী, কারণ আমাদের মানসিকতাটা সেরকম। আপনি দেখেন একটা শ্রমের ক্ষেত্রে দেখেন নারীকে কিন্তু একই শ্রম তাকে বঞ্চিত করছি আমরা, বৈষম্যের শিকার করছি, তার প্রাপ্য মজুরিটা দিচ্ছি না, তাকে কম দিচ্ছি। তো এখন যত পারা যাচ্ছে সব ক্ষেত্রে আপনার গৃহকর্মীদেরও আমরা নির্যাতন করছি এবং তাদেরকে মানে মেরেও ফেলছি অনেক ক্ষেত্রে। তো এই বৈষম্যটা আসলে মানসিকতা, টোটাল জিনিসটার মধ্যে হচ্ছে মানসিকতার ব্যাপার। এটা কিন্তু ধনের ব্যাপার না, বিত্তহীনতার ব্যাপার না। এটা যদি আমরা মনের মধ্যে বদলটা আনতে না পারি তাহলে কিন্তু এগুলি অন্ধকার দিকে আমরা ধাবমান হতেই থাকবো এবং পেছনে পড়ে থাকবো। যদি এইসব বৈষম্য দূর করা না যায় তাহলে তো জুলাই চেতনাও ব্যর্থ হয়ে যাবে, সব কিছুই ব্যর্থ হয়ে যাবে। যদি তাদেরকে সেইভাবে নারিশ করতে না পারি, সম্মান না করি নারী জাতিকে, মায়ের জাতি, তাদের প্রতি শ্রদ্ধাশীল না হই, তাদেরকে সেই সুযোগটা না দিই। অনেক ক্ষেত্রে বলা হয় যে মেয়েরা পারবে না, অবশ্যই পারবে। আপনি মেট্রো ট্রেন চালাচ্ছেন, বিমান চালাচ্ছেন, কোনো ক্ষেত্রে আপনি শিক্ষা ক্ষেত্রে প্রত্যেক বছর দেখবেন মেয়েরা ভালো, অনেক বেশি, কারণ তাদের মধ্যে সিনসিয়ারিটি বেশি, দায়িত্বশীলতা বেশি, মমতা বেশি, দূরদর্শিতা বেশি, বিচক্ষণতাও বেশি। তো আমরা সেটা স্বীকার করতে চাই না। একটা পুরুষ জাতির মধ্যে এটা একটা মানে কি বলবো, একটা কুক্ষিগত করার কিংবা একটা আধিপত্য দেখানোর, এটা একটা হয়তো রক্তের মধ্যে আছে, মজ্জার মধ্যে আছে। আমরা আবার অনেক সমাজ দেখবেন মাতৃতান্ত্রিক সমাজ, সেখানে কিন্তু আবার আমরা দেখি যে ভালো দায়িত্বশীলতা। আপনি আমাদের মানে ক্ষুদ্র নিগোষ্ঠীর মধ্যেই দেখেন, সেখানে আপনি ব্যতিক্রম দেখবেন এবং দায়িত্বশীলতা দেখবেন। সেটার থেকে আমরা শিক্ষা নিই না, ভালো জিনিস থেকে শিক্ষা নিই না, খারাপ জিনিসটা আমাদের মধ্যে দ্রুত সংক্রমিত হয়। মোহাম্মদপুর ঢাকা শহরের একেবারে কেন্দ্রের একটি জায়গা। মোহাম্মদপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা আলোচনা হয়, কিন্তু আজকে যে আলোচনাটা করতে চাই, একজন সাংবাদিকের মোবাইল হারালো এবং সেটা এজাহার করতে গেল। ওখানকার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বললেন, এত দামি মোবাইল নিয়ে কেন হাঁটেন, চিন্তাই তো হবেই। তো সেই সাংবাদিক সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিলেন এবং সেই স্ট্যাটাসের পরে ঘটনাটা যেটা ঘটলো, মোবাইল পাওয়া গেল, 4 জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া গেল। তার মানে তো প্রমাণ হয় যে পুলিশ ইচ্ছে করলে পারে, যোগসাজশ আছে। আপনি শুধু একজন দামি মোবাইল এটুকু বলে নাই, তারপরে বলছে যে আপনি এই এজাহার লেখেন। তো সাংবাদিক বলছে যে একটু কাগজ দেন, কাগজ দিয়েছে, বলে একটা কলম দেন, বলে এক্সট্রা কলম নাই, কলম কিন্তু এখানে ছিল। হ্যাঁ, তো এরকম আরো নানান ঘটনা ছিল। হ্যাঁ, তার ছিল, এবং পুলিশ তো বদলায়নি আসলে। তো আপনি দেখেন সেই জুলাই চেতনার থেকে কোথায় আমরা আছি। মানবিক পুলিশ কি করে হবে এখন? যে যদি পুলিশ যে মারা গেছে সেগুলিরও তো মানুষকে এত অতিষ্ঠ করে ফেলেছিল, ক্ষমতার চরম অপব্যবহার করেছিল, ঢালাওভাবে আমি বলতে চাই না, একাংশ। তো সেই তাদের যদি মানসিকতার বদলটা না হয় তাহলে অর্থহীন হবে আমাদের এই পরিবর্তন, এত রক্তপাত সব বৃথা যাবে। সেটা আমরা মেনে নিতে পারি না। আসলে বদলাতে অবশ্যই, কারণ স্তরে স্তরে কিন্তু ফেসিবাদ সেরকম ডিএনএ টেস্ট করে পুলিশের 3-4 স্তরে কিন্তু সেভাবে করেছে, প্রশাসনে করেছে, সব ক্ষেত্রে করেছে, বিচার বিভাগে করেছে, শিক্ষাক্ষেত্রে করেছে। তো এগুলি কিন্তু জঞ্জাল সাফ হতে সময় লাগবে, আপনার গণতন্ত্র প্রতিষ্ঠা হতেও সময় লাগবে। একটা নির্বাচন হলেই যে আমরা গণতান্ত্রিক হয়ে যাব তা না, আবার গণতান্ত্রিক হলেই যে আপনি নির্বাচিত হলেই যে আপনি গণতান্ত্রিক হবেন এটাও কিন্তু না। এটা টনি ব্লেয়ার ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন, উনি এই কথাটা বলেছিলেন, আপনি নির্বাচিত তাই বলে আপনি গণতান্ত্রিক, আপনার মধ্যে তো সেরকম ফেসিবাদী মানসিকতা থাকতে পারে। আবার মেজরিটি, আমি বললাম না যে আপনি যদি ধরেন বেশি পেয়ে গেলেন, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ, তো আপনার মাথা নষ্ট হয়ে যাবে। তখন আপনি এত ক্ষমতার দাপটে আপনি ধরাকে সরা জ্ঞান করবেন, যুক্তি বুদ্ধি কাজ করবে না, ফলে অন্যায়ের একটা সুযোগ তৈরি হবে। তো সব ক্ষেত্রে কিন্তু চেক অ্যান্ড ব্যালেন্স লাগবে, শক্তিশালী বিরোধী দল একটা লাগবে। আমাদের গণতান্ত্রিক সংস্কৃতিটা প্রতিষ্ঠা করতে হলে, এটার চর্চা বিকাশটা নিশ্চিত করতে হলে অনেকগুলি নির্বাচন হতে হবে এবং ফ্রি ফেয়ার গ্রহণযোগ্য একটা নির্বাচন করতে হবে। সবাইকে মিলে নিয়ে কাজ করতে হবে, কারণ দেশটা তো সবার। কেউ ভুলভ্রান্তি করলে তারা স্বীকার করুক, তাদের বিচার হোক,
সব মিলে কিন্তু একটা সামগ্রিকভাবে আমাদেরকে দেখতে হবে। আমরা যদি একচক্ষু হয়ে যাই, যদি প্রতিহিংসা পরায়ণ হই। এটা ঠিক আছে, যেমন ধরেন আপনি খুব গুরুত্বপূর্ণ দুটি প্রতিষ্ঠানের দায়িত্বে আছেন এবং সাংবাদিকতার একটা বড় ধরনের কি বলবো সময় আপনি পার করলেন নিজের জায়গা থেকে। এই যে গণ অভ্যুত্থানের একটা বছর পার হয়ে যাচ্ছে, জুলাই গণ অভ্যুত্থানের অর্জনটা আমরা যেভাবে চিন্তা করেছিলাম সেই অর্জনটা কি কাছাকাছি যেতে পারে? না, আমরা সেটা প্রত্যাশিত অর্জনটা আমাদের হয় নাই, সেটাও দুঃখজনক, খুবই মর্মান্তিক। কিন্তু আমরা চাই যে তার মধ্যেও ভুলভ্রান্তির মধ্যে দিয়েও যতটা পারা যায় সম্ভব ঐক্য প্রতিষ্ঠা করা এবং গণতন্ত্রের দিকে এগিয়ে যাওয়া, সেটা এখনো সময় আছে। তো আমরা কিন্তু কোনো কিছুই আসলে 100% আপনি আশা করতে পারেন না, সেটা ঠিক না। কিন্তু আমরা মনে হয় এখানে 100% কি অনেক দূরেই আছি আপনি যদি হিসাব নেন আর কি। সংস্কার কমিশনগুলিও যদি দেখেন আপনি, অনেক বড় বড় ক্ষেত্রে তো সংস্কার হয়নি, সেনা সংস্কার হয়নি, পুলিশের শিক্ষা সংস্কার হয়নি। শিক্ষাটা কিন্তু শিক্ষা সংস্কারের জায়গাটা তো খুব তৈরি, মানে আলোচিতও না সেইভাবে, সেটাই তো দুঃখজনক। অথচ এইটাই তো সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়া উচিত ছিল। তাই স্বাস্থ্য সংস্কার যেটা হয়েছে সেখানেও কিন্তু আপনি যেসব ইন্ডিজেনাস চিকিৎসা আছে, ইউনানি, আয়ুর্বেদীয়, সেগুলি একটা লাইন আমি দেখেছি একটা প্যারার মধ্যে আছে। তো এগুলি তো ঠিক না, একটা প্যারার মধ্যে থাকার কথা না। সবাই তো অ্যালোপ্যাথিক এত ব্যয়বহুল চিকিৎসা অ্যাফোর্ড করতে পারে না, তাই না? সবার পক্ষে তো গিয়ে সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইন্ডিয়া, কুনমিংয়ে গিয়ে চিকিৎসা নেওয়া সম্ভব না। বাংলাদেশে অনেক দক্ষ চিকিৎসক আছে, তাদের সেরকম ম্যানেজমেন্ট নাই আসলে। সেগুলি যদি আমরা সেই নেতৃত্বটা দিতে পারি তাহলে আমাদের স্বনির্ভরতা আমরা অর্জন করতে পারি। আমাদের বার্ন ইনস্টিটিউট আছে, ভালো কথা। এই যে ট্র্যাজেডির কথা বললেন, এখানে চীনার চিকিৎসক দল আসছে, ভারত থেকে আসছে, এটা খুবই ভালো জিনিস। ভারত থেকে যে আসছে সেটা খুবই একটা ইতিবাচক দিক। তো বিপদে আমাদের পাশে দাঁড়িয়েছে, আমরাও দাঁড়াবো, তাদের পাশে দাঁড়াইও। তো এগুলি আমরা আমাদের আরও বেশি প্রশিক্ষিত জনবল লাগবে, আরও বার্ন ইনস্টিটিউট লাগবে। কারণ এত 18 কোটি মানুষের দেশে দুর্ঘটনা প্রবণ, এটা কিন্তু হবেই, সেটাকে মোকাবেলা করতে হবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা শুনলেন। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।